এবার আমি একটু আসবো যে এমসিকিউ পেপারে, ঠিক আছে? ইতিহাস, হুম। ভূগোল, পলিটি, ইকোনমি আর সায়েন্স আর ম্যাথ জিআই, মানে এর স্ট্র্যাটেজিটা কেমন হবে এই সাবজেক্ট? হুম। মানে আমি আমি এখানে যে কথাগুলো বলছি, মানে আমি অনেকেই, তুমি ভিডিও করেছো, তোমার আগে পরের ভিডিও তো আমি দেখেছি, অনেকের কথা শুনেছি, এবং যারা সাকসেস স্টোরি যাদের বলেছে, অনেকের ডিফারেন্ট হতে পারে, এবং অনেকে ম্যাক্সিমাম সবার তো আর এক হবে না, সব অনেকে মানে আমার কাছে মনে হয়, আমি এই যে যে কথাগুলো বলছি, এটাকে যে মানে বেদ বাক্য ভেবে মানতে হবে এমন কোনো ব্যাপার না। আমার মনে হয় যে পড়াশোনা করছে, যে ছেলেটা আজকে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে, আমার মনে হয় তাকে নিজেকেই ভাবতে হবে যে আমি আমি আমার পড়াশোনাটা কেমন স্টার্ট করবো। কিন্তু আমি, আমার যা ধারণা, মানে আমার এই এই যে 16 থেকে আজকে 25, মানে একদম কারেন্ট ইয়ার ধরছি, এই বছরের, এতগুলো বছরের আমার এক্সপিরিয়েন্সে যা মনে হয়েছে, মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, আমরা এমসিকিউ তে, মানে আমি এমসিকিউ এ প্রচুর সময় ওয়েস্ট করেছি। আমি, যা ওয়েস্ট করা উচিত হয়নি। কারণ পিএসসি আনপ্রেডিক্টেবল, সেটা সবাই জানে, এটা সবাই বলে। আমার মনে হয়েছে তুমি যদি লাস্ট 2 বছরের, এই 23 এবং 22-এর হিস্ট্রি জিওগ্রাফি প্রশ্ন যদি তুমি দেখো, তাহলে তোমার কি মনে হয় যে এই হিস্ট্রি জিওগ্রাফির প্রশ্ন পারতে গেলে আমাকে ভালো ভালো যে ইংলিশ রাইটারের যে বইগুলো রয়েছে, যে আমি আমি পড়িনি, সত্যি কথা বলতে আমি এত পড়িনি, রাজীব ভাইয়ের, তারপরে আমার এনসিআরটি যে বইটই, আমার আমার মনে হয় না এইগুলো প্রয়োজন, আমার মনে হয়। কারণ হ্যাঁ, এইবার একটা কথা বলি, ধরো তোমার মনে হলো, মানে আমার মনে হয় না, সে এখনো নোটিফিকেশন হয়নি, ধরো 24-এ পরীক্ষা হলো, এমনও তো হতে পারে যে 24-এর কোশ্চেন অনেক, মানে 22-23-এর সাথে মিললই না, আরো টাফ হয়ে গেল, যেটা 21-এ হয়েছিল। 21-এ মেন্সে হিস্ট্রি জিওগ্রাফি কোশ্চেন খুবই টাফ ছিল, খুবই টাফ ছিল। কিন্তু আমার মনে হয়, আমার যেটা এমসিকিউ এর যে স্ট্র্যাটেজি, আমার 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 যেটা, আমি প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলবো, যে এমসিকিউ এর পিছনে যে আমরা যেটা করেছি, যে আমি বলবো না কাউকে এই যতদিন ডব্লিউবিসিএস এমসিকিউ আছে ততদিনের কথা বলছি, তারপরে যখন ডেসক্রিপটিভ হয়ে যাবে, তারপরে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, তারা অন্যরকম ভাবে পড়বে, সেটা আলাদা ব্যাপার। এখনো যে স্ট্র্যাটেজিতে চলছে, মানে যে সিলেবাসে ডব্লিউবিসিএস এখনো রান করছে, সেখানে আমার মনে হয় এমসিকিউ এর ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি, আমি আমি এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা, যে যে এখন যে নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা আছে, ডব্লিউবিসিএস কি ম্যানুয়াল। আছে, আমি যদি, ম্যানুয়াল। হ্যাঁ ম্যানুয়াল, ডব্লিউবিসিএস ম্যানুয়াল, আমি পড়িনি যদিও, আমি মানে আমি যা দেখেছি, এনাফ ফর এমসিকিউ। এই হিস্ট্রি জিওগ্রাফি, ইভেন পলিটি, ইকোনমিক্স, আর ইকোনমিক্স এ স্যারেরও একটা বই আছে আলাদা যেটা সিলেবাস। খুবই ভালো। হ্যাঁ। আর সবাই যেটা লক্ষ্মীকান্ত পড়ে, যেটা পড়ে, আর সায়েন্সের কথা বলি, আমি তোমাকে বেসিক্যালি বলছি, আমি সায়েন্স পড়তাম না। আমি জানি ওই পেপারটা আমার ভালো হবে না, আমি জানি। আমি ওই পেপারটা আমি জোর দিতাম কিসে, আমি বেসিক্যালি জোর দিতাম আমার কারেন্ট ইভেন্টস, যে স্ট্যাটিক, জিকে টিকে থাকে, যে আরো 100 নম্বরের যে পেপারটা থাকে, ওইটার উপরে জোর দিতাম। আর আমি বেসিক যা জেনারেল সায়েন্স আমার রেডি করা আছে, বা আমি যা পড়তাম, যারা আমি বলবো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, মানে আমার মতো যারা জিওগ্রাফি, হিস্ট্রি বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসতো, সায়েন্সের জন্য অযথা, মানে ধরো তোমার মনে হলো এনসিআরটির অনেক বইগুলো পড়ি, তারপরে আর 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 যে বইগুলো রয়েছে, এইগুলো পড়ি, আমি যদিও পড়িনি, নিতিন সিংহানিয়া স্যারের বইয়ে যা আছে পড়লাম, হিস্ট্রি জিওগ্রাফি তাই পড়বো। পলিটির জন্য আমি যদি, স্যারের বইটা তো পড়লাম, স্যারের ইকোনমিক্স এর বইটা যদি আলাদাভাবে আমি রেফারেন্স হিসাবে নিতে পারি, এবং পলিটির জন্য লক্ষ্মীকান্ত নিতে পারি, নিয়ে আমি এই পড়বো, আমি কিন্তু এই পড়বো, এর বাইরে আমি কিছু পড়বো না। হ্যাঁ, যে আমার জিওগ্রাফির ক্ষেত্রে আর কি, এই এই পড়ার সাথে সাথে আমার এমসিকিউ এ আমার যত প্র্যাকটিস সেট বা বিভিন্ন ধরনের যে মক টেস্ট গুলো হয়, টেক্সট বুকের যত প্র্যাকটিস সেট এবং মক টেস্ট গুলো ছিল, সব করেছি। আমার কথা কি, এমসিকিউ আমি এখানে তৈরি হলাম
যা আছে আমি এই পড়বো কিন্তু ভাই, কারণ আমি একটা জিনিস আমি আমি বলবো যারা পরীক্ষা দিচ্ছে এবং আলটিমেট যারা সাকসেস পাচ্ছে বা যারা পাচ্ছে না বা যারা এখনো তৈরি হচ্ছে, আমি সবাইকে বলবো এমসিকিউ এইভাবেই প্রিপারেশন নাও। আর একটা বিষয় ভাই, আমার বেসিক্যালি আমি ম্যাথে খুব দুর্বল। আমার এইবারেই ম্যাথে 2022-এ খুব বেশি বেশি আমার মনে হয় 110 এরকম নাম্বার ছিল, খুব বেশি বেশি। এখানে অনেকে অনেক ভালো নাম্বার করে, কিন্তু আমি এই জায়গায় বলবো যে ম্যাথটা ভালো পারো বা যে চেষ্টা করছো, আমি কোনোদিন বেসিক্যালি ম্যাথের জন্য খুব টাইম দিইনি, কারণ আমার ভালো লাগতো না। মানে এটা আমার অত্যন্ত ড্রব্যাকস। তা আমি বলবো ম্যাথটাকে খুব ভালোভাবে তৈরি করো। ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। 150 এনাফ ভালো নাম্বার, 150 টু 150, মানে অ্যাজ পার কোশ্চেন, যে 150টা যথেষ্ট ভালো নাম্বার, এবং চেষ্টা করতে হবে ওই নাম্বারটা আমি ক্যারি করব। আর জিওগ্রাফি পেপার 1, পেপার 3, পেপার 4 আর পেপার 5, 3, 4, 5, এই তিনটে পেপার স্যারের আমি যা যা বই বললাম এই পড়ো। আর বিভিন্ন যে প্র্যাকটিস সেট গুলো আছে সলভ করো। তুমি মোটামুটি 520-25 নাম্বার, এই নাম্বারটা ফেয়ার এনাফ, এই নাম্বারটা তুমি নাও, নিয়ে আর বাদ বাকি টাইমটা তুমি ডেসক্রিপটিভে দাও। তোমার মানে শিওর ক্লিয়ার হয়ে যাবে যে জায়গাটা আমরা এমসিকিউতে, এই যে বিভিন্ন বই আমরা তো এখানে অনেক, মানে যারা আগে পরে তোমার সাকসেস স্টোরি দিয়েছে বা যারা ভালো ভালো এর আগেও এক্সিকিউটিভ বা ডিএসপি বা বিভিন্ন জায়গায় যারা সিলেকশন পেয়েছে এবং ভালো র্যাঙ্ক হোল্ডার, তারা তাদের সাকসেস স্টোরি দিয়েছে। তা আমার মনে হয় এটা আমার একান্তই ব্যক্তিগত মত, যে আমার মনে হয় যে এই যে বিভিন্ন যে বইগুলো আছে, এই বই পড়ে টাইম নষ্ট করার কোনো মানে নেই এই এমসিকিউ প্যাটার্নে। তারপরে যখন আমার ডেসক্রিপটিভ হবে তার প্রিপারেশনটা আলাদা, কিন্তু আমার মনে হয় এইভাবে পড়াশোনা করো। আর ম্যাথটা প্রতিদিন, প্রতিদিন ম্যাথ জিআই, আর এখন তো জিআই এর পোর্শনটা অনেকটা কমিয়ে দিয়েছে, ম্যাথটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর প্রতিদিন বাংলা ইংলিশে যে কোনো একটা করে টপিক, আর অপশনালটা প্রতিদিনের পড়াশোনার মধ্যে রাখতে হবে। এই কটা জিনিস খুব ভালোভাবে এগো। আর এমসিকিউ যা আছে এইভাবে এগোলেই আমার মনে হয় তার সাকসেস হবেই হবে, আমি এটা মনে করি। আচ্ছা। মোটামুটি সবকিছুই আলোচনা হলো। এবার একটু আমি আসবো যে একটা জাস্ট স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে? যে সামনে 2024-এর যে আর কি প্রিলিমস পরীক্ষা হবে, মানে ফর্ম ফিল আপের পর হবে, তো প্রিলিমস এর জন্য যারা ধরুন একদম আর কি নতুন, যাদের কাছে এখনো হয়তো মেন্স ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার এগুলো এখনো তারা জানে না, তো তাদের ধারণা একটু যে আগে প্রিলিমস এর জন্য আমি একটু স্ট্র্যাটেজিটা বানাবো যাতে আমার প্রথমবার ক্লিয়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? বা যারা ধরুন অনেক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, হয়তো মানে প্রিলিমস ক্লিয়ার হচ্ছে না, তো তাদের জন্য কেমন স্ট্র্যাটেজি থাকবে? আচ্ছা, মানে আমার আমার ইয়ে থেকেই বলি যে আমি এটা মনে করি যে প্রিলিমস এবং মেন্স এর কোনো আলাদা প্রিপারেশন বলে কোনো জায়গা নেই। আমি মনে করি আমাকে প্রিপারেশন নিতে হবে মেন্স এর জন্য। এটা আমি যখন আশিস স্যারের কাছে পড়তাম, আমাদের স্যারের কাছে, তখন স্যার ওই কথাটাই বলতো যে এর আলাদা কোনো প্রিপারেশন হয় না। তুমি এই 23-এর প্রিলিমসের যে কাট অফ গেছে নিশ্চয়ই দেখেছো, দু হাজার হুম। তেইশের একদম। আর তেইশের তেইশের পরীক্ষা আমিও দিয়েছি, মেন্সও দিয়েছি। তো 23-এর প্রিলিমিনারি পরীক্ষা যখন আমি হলে পরীক্ষা আমি দিচ্ছি, তখন আমি ভাবছি এটা কি সত্যি প্রিলিমস এর প্রশ্ন, মানে আমার কাছে মনে হচ্ছে না যে এটা কি প্রিলিমস এর প্রশ্ন না কি, আমি বুঝতে পারছি না এরকম। তো এরকম কিছু কিছু, মানে যেহেতু আমি বলে দিলাম যে পিএসসি আনপ্রেডিক্টেবল, তো আমার মনে হয় যে যারা আমার আমার ধরো 2, 3, 4 বার পরীক্ষা দিচ্ছে, হয়তো প্রিলিমস এখনো সে ক্লিয়ার করে মেন্সে অ্যাপিয়ার, মেন্স জন্য কোয়ালিফাই হয়নি, আমি তাদের ক্ষেত্রে বলবো এখন থেকেই একটা জিনিস নিজের মনের মধ্যে তৈরি করে নাও। বিগত প্রশ্ন তো তোমরা দেখছোই, মানে সবার কাছে অ্যাভেলেবেল আছেই। আর যে কোনো একটা বই, যে কোনো একটা বই, মানে এত এই বই পড়বো ওই বই পড়বো, এইটা একটু পড়বো ওইটা একটু পড়বো, দরকার নেই। আমি তোমাকে বলে দিই বলরাম, 2022, এই 2020 এবং 2021, 2020টা আমি যতটা না সিরিয়াস নিয়েছি, আমি 21টা সিরিয়াস নিয়েছিলাম। আমার প্রিলিমসের ফেল করার মূল কারণ আমি বলে দিই,
দুবারই কিন্তু আমি ফেল করি। 20 সালটা আমি অতটা বেশি গুরুত্ব দিই না, কারণ 20 সালে আমার বাড়ি টাড়ি হেনা বাড়ি করা বা অনেক কিছুর একটা বিষয় ছিল, যার জন্য আমি একদমই মানে বই পড়তেই পারিনি বা কোনো কিছুই আমি দেখতেও পারিনি। আমার কাছে যেটা মনে হয়, আমি 22-এ এসে বুঝতে পেরেছি বা 22-এর পরীক্ষার আগে যেটা করেছি, আমি এত মক টেস্ট দিয়েছি, এত মক টেস্ট দিয়েছি, যে আমি তোমাকে কি বলবো, আমি যেখানে পেতাম মানে যে প্ল্যাটফর্ম, ধরো যে কোনো একটা প্ল্যাটফর্ম সে মক টেস্ট প্রোভাইড করছে, সে ভালো হোক খারাপ হোক, সেটা কতটা প্ল্যান মাফিক হোক যাই হোক, আমি দিয়েছি। এইটা খুব প্রয়োজন, এই জায়গাটা সবাই অ্যাভয়েড করে, কারণ সে পড়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু নিজে বুঝতে পারছে না যে তার ড্রব্যাকস গুলো কোথায়, তার কোথায় কোথায় এমফাসিস দেওয়া দরকার, যে কোথায় আমি 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 পড়ে যাচ্ছি কিন্তু আমি নিজেকে টেস্ট করছি না, যে যত আমি আমি মক টেস্ট দেবো তত আমার আহ, মানে স্কিল ডেভেলপমেন্ট যদি বলো, এটা অনেক বৃদ্ধি পাবে। আর যারা একদম নতুন, একদম মানে তারা এখনো সবে জানেও না যে কি পড়তে হবে আমাকে, মানে কিছুই জানে না, আমি তাদের বলবো ভাই তোমরা এই চেষ্টাটা করো প্রথমে। এখন তো একটা মানে একটা এমন একটা সিচুয়েশন, পরীক্ষা তো অনেকদিন এখনো 24-এ নোটিফিকেশন হয়নি, এই জন্য আমরা জোর দিয়ে বলতে পারছি না, কারণ বিসিএস এর অলরেডি তুমিও দেখেছো সিলেবাসও চেঞ্জ হয়ে গেছিল, তারপরে আবার সেটাকে অবশ্যই। পোস্টপোন করে রেখেছে বা আবার সেটাকে রেখে আবার পুরোনো সিলেবাসটাকেই এখন এনফোর্স করেছে। তো সেই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এই সিলেবাসেই বলবো, যারা যে এই সিলেবাসে নতুন বা যারা শুরু করছে তাদের বলবো, ভাই যে কোনো একটা বই সিলেক্ট করো, একটা বই। আমি এই বইটাকে পড়বো একদম, মানে এমন ভাবে পড়বো যে আর আর যা রেফারেন্স নিয়ে সেটা আমি পরে নেব, কিন্তু একটা বই আমি আমি স্যারের বইটাই বলছি, যে নিতিন সিংহানিয়া স্যারের বইটা থেকে স্টার্ট করো একদম প্রথম থেকে, পর পর আর নিচে সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করো, খাতা করে তুমিই বুঝে যাবে যে তোমার কোনটা নোট করতে হবে কি না করতে হবে। ইভেন তুমি প্রতিদিনের বিভিন্ন জায়গায় ঘুরছো ফিরছো, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন, তোমার কাছে ইনফরমেশনের জন্য অ্যাভেলেবেল ইনফরমেশন তোমার কাছে রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেই সব জায়গা দেখো। তুমি যখন অবসর টাইম ধরো, আহ, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমালাম বা ইয়ে হলো, তখন মনে হলো যে আমরা তো মানে এখন আমার মানে আমি কি বলবো, আমার বাবা মানে আমার বাবা আমার শ্বশুর মশাই সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন মানে চোখের সামনে থেকে কেউ সরায় না। তো সেই সময়টা তো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় ঢুকে একটু দেখলাম যে এই জিনিসগুলো আমাদের দেখা দরকার। তো আমার মনে হয় যে কোনো একটা বইকে সিলেক্ট করো, আগে এটাকে আমি শেষ করবো এবং এমন ভাবে শেষ করব যে আমার কোনো জায়গায় যেন বাদ না থাকে, তারপরে আমি অন্যান্য রেফারেন্স নেবো, বিভিন্ন জায়গায় রেফারেন্স যে আমার এইটাকে আরো একটু বাড়াতে হবে। আমি কারণ একবারে তুমি আমি ইতিহাসের জন্য 3-4টে বই কিনে নিয়ে আসলাম, হুম। আমি জিওগ্রাফির জন্য আরো 3-4টে বই কিনে নিয়ে আসলাম, এর জন্য 2-3টে বই কিনে নিয়ে আসলাম, এর মানে না ও পুরো পাজলড হয়ে যাবে। একটাকে ধরো, ধরে স্টার্ট করে, এবার হ্যাঁ যদি মনে হয় কোথাও গাইডেন্স নিতে হবে, আমি তোমার প্ল্যাটফর্মেই বলছি, মানে এটা তুমি আমাকে মানে কি বলবো, তুমি আমাকে এটাকে ইয়ে করবে কিনা সেটার ক্ষেত্রে আমি জানি না, কারণ তবু আমি আমি এটা আমার বলতে আমার দ্বিধা নেই, যে আমরা মাঝদিয়া থেকে মানে আমার এলাকা থেকে সত্যি বলছি ভাই, একটা সময় ছিল কেউ ডব্লিউবিসিএস ভাবতো না, কেউ না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা, আমার দুটো দাদা, মানে আমরা তিনজন একসাথে ইন্টারভিউ এর প্রিপারেশন নিয়েছিলাম, একজন সমীর দা আর একজন রানা দা। তা দাদারা দুজনাই ইন্টারভিউ দিয়েছিল এই গ্রুপে, কিন্তু ফাইনাল সিলেকশন তাদের হয়নি, হয়তো গ্রুপ সি তে হয়ে যাবে। তো আমার মনে হয়েছে তারা একটা মাঝদিয়াতেই গ্রিন হাউস একাডেমি বলে একটা তৈরি করেছে। আমি কেন বলছি এই কথাটা, আমরা আমি ওখানকার ফ্যাকাল্টি মেম্বার, অতটা টাইম পাই না কিন্তু চেষ্টা করি যাওয়ার, এমন একটা অর্গানাইজড ওয়েতে তারা যে স্টার্ট করেছে, তোমরা আমি বলবো তুমি বা মানে ওখানে যারা তোমার বাতকুল্লার এই সাইডে অনেকে পড়াশোনা করছে, এই সব দিকে অনেকে মানে অনেক বেশি আপডেটেড, আমি বলবো একদিন ভিজিট করো, একদিন আসো, দেখো যে এদের মানে উদ্যোগটা কি, মানে এদের প্রত্যেকটা বিষয়। কারণ আমি তো এখন ভেবেই নিয়েছি যে আমার এইগুলো হয়ে যাওয়ার পরে মাঝদিয়াতে একটা ওয়ার্কশপ করবো, যারা নিউ কামার যারা পড়াশোনা করছে, এবং এই গ্রিন হাউস একাডেমির ছাতার তলায়, যে এরকম কোন একটা মানে আমি বলছি না এখানে আসতে হবে, মানে এইরকম কোন একটা মানে ভালো জায়গা কিন্তু অবশ্যই, যে যে শুধু সেখানে মানে আমার আমার লক্ষ্যটা থাকবে তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি এবং তারা কিভাবে তৈরি করছে। এবং আমি আমার এই সমীরদা এবং রানাদাকে আমি সাধুবাদ জানাবো, মানে তারা
এই 2022 সালের ইন্টারভিউ নিয়ে যে আমাদের ইন্টারভিউ তো পরের দিকে ছিল, যেহেতু আমি এসসি কমিউনিটির মধ্যে থেকে আসি, হুম। আমাদের যেহেতু পরের দিকে ছিল। তো প্রথম দিকে যারা আমার ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে তারা এমন একটা মানে রিসার্চ করে ফেলেছিল, এমন একটা অ্যানালাইসিস করেছিল, যে সেই জিনিসটা আমাকেও প্রোভাইড করেছিল, যে প্রচুর খাটতে হয়েছিল তার পিছনে। যে আমি মনে করি ওই জিনিসটা কেউ কোনো এই এই যে গ্রুপ সি তে কেউ ইন্টারভিউ দেবে, এই যে সামনেই তো গ্রুপ সির ইন্টারভিউ মনে হয় আগামীকাল থেকে খুব সম্ভবত আমার মনে হয়। কালকে থেকে। তো ওই জিনিসটাও যদি কেউ ঠিকঠাক ফলো করে তার ইন্টারভিউ ভালো হবে। মানে এই যে যে আমি কেন বলছি যে তাদের উদ্যোগ, মানে এই দাদাদের যে উদ্যোগ যে যে কোনো কিছু তৈরি করব, কারণ আমি একটা কথাই বলবো, সারা দিন রাত পড়লে তার সরকারি চাকরি হবে না। আর যে সব জানবে, মানে সে সব জানে, তার তো অজানা কিছু নেই, তারও চাকরি, হ্যাঁ এরকম অনেকে আছে, এক্সট্রাঅর্ডিনারি অনেকেই থাকবে, কেউ হাইয়েস্ট হবে কিন্তু কেউ হাইয়েস্ট হতে পারবে না, কিন্তু সে চাকরিটা সে পাবে, এরকম অনেকেই থাকবে। কিন্তু আমার মনে হয় যে সারা দিন রাত পড়াশোনা সব জানছি, তার চাকরিটা আলটিমেটলি হবে। তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে খুব, মানে মেটিকুলাসলি যে কোনো জিনিস খুব সুন্দর পড়াশোনা করতে হবে, যে জিনিসটা আমি পড়বো খুব ভালোভাবে পড়বো, এর মধ্যে দিয়ে এগোতে হবে এবং নিজেকে একটা গাইডেন্স এর মধ্যে রাখতে হবে। সে যে যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, তোমাদের ওখানেও নিশ্চয়ই অনেক প্ল্যাটফর্ম রয়েছে এরকম, সেখানেও যেতে পারে। এইভাবে গিয়ে নিজেকে শুরু করো, এবং এখন আমাদের হাতে প্রচুর মানে রিসোর্স রয়েছে, আমাদের ফোন, সেটাকে ইউজ করো, সাকসেস এমনি এমনি হয়ে যাবে। আর আমি মনে করি আমি খুব, আমার এই জিনিসটা না বলতে পারলে আমার ভালো লাগছে না, যে আমার খুব আফসোস হয় বা হবে, যে আমি ডব্লিউবিসিএস এর নতুন যে সিলেবাসটা তৈরি হচ্ছে, এই সিলেবাসটা আমি পড়তে পারলাম না। আমি চাকরি পেতাম কি না পেতাম ভাই বড় কথা নয়, আমি অলরেডি দু তিনটে এথিক্স এর বইও কিনে নিয়েছিলাম, যে আমি যদি আবার সিলেকশন হয় আমি আবার পরীক্ষা দেবো, তাহলে আমার চাকরির দরকার নেই। মানে আমার একটাই মনে হয় যে আমার স্যার, মানে আমি যার আন্ডারে এখন চাকরিতে আছি, মানে আমার রেঞ্জের এআরসিএস সজল রায় স্যার, তিনি একটা কথা বলেছিলেন, সৌমিত্র, যদি তুমি ইউপিএসসির প্রিপারেশন নাও, তুমি যা জানবে, তুমি যা শিখবে, তুমি হয়তো সিলেকশন তুমি পেলে না, হুম। কিন্তু তুমি যা জানবে, তুমি যা শিখবে, তা অনেক কিছু। মানে তোমার, আমি জিতবো নয় আমি শিখবো, কিছু তো একটা হবে, হারানোর কিছু নেই। এই স্ট্র্যাটেজিতে এগো, আর ভালোবেসে পড়ো, মানে যে জন্য যে কোনো জিনিস ভালোবেসে পড়ো, তার সাকসেস আসতে বাধ্য। আমি এটা বেসিক্যালি আমি নিজে মনে করি। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনার মানে ভবিষ্যৎ জীবনের জন্য আমি অবশ্যই শুভকামনা জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পরবর্তী যে আর কি জীবনটা সেটা খুব ভালো কাটুক। রেভিনিউ করে। হ্যাঁ, একদম একদম সবাইকে অনেক ধন্যবাদ, এবং তোমাকেও অনেক ধন্যবাদ। আমি বলবো কোনো সময় মাঝদিয়া বা এই ধরনের জায়গায় যদি তোমার, তুমি যেহেতু এই ধরনের মানে এই যে যে তুমি তোমার যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমার, মানে আমি কিভাবে আমি এই উদ্যোগটাকে ডেসক্রাইব করবো আমার জানা নেই, তবু আমি বলবো তুমি একদিন মাঝদিয়াতে আসো, এসে আমার সাথে একদিন একটু টাইম দাও মাঝদিয়াতে, এসে এখানে কিভাবে পড়াশোনা করে ছেলেপেলে, কিভাবে এগোচ্ছে তাদেরকে, আমি একটু তুমি টাইম দাও, তোমার চ্যানেলে যদি সম্ভব হয় সেই জিনিসটাকে তুমি তুলে ধরো, হয়তো মানে কেউ না কেউ দেখলে পারে হয়তো সেই জিনিসটার থেকে সে কেউ না কেউ উপকৃত হবে। আমি বলবো একদিন এসো, আমি সবসময়, আর আমি বলবো আমার ফেসবুকে আমার আইডি প্রোফাইল রয়েছে, আমি এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, আমি অনেক, মানে কি বলবো, আমি অনেক নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি। আমার মা আইসিডিএস ওয়ার্কার, আর আমার বাবা এখনো, মানে আমাদের একটা পৈতৃক বিজনেস আছে, সে জ্যাঠার দোকানেই দেখাশোনা করে আমার বাবা কাজ করে। তো আমি বলবো, কেউ পড়াশোনার ক্ষেত্রে, আমি এই প্ল্যাটফর্ম থেকেই বলছি, কেউ যদি কখনো মনে হয় যে পিছিয়ে রয়েছে ইকোনমিক্যালি যেহেতু ইকোনমিক্যালি অনেকে পিছিয়ে থাকবে বা এটা হয়, নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার ফোন নাম্বার আমার ফেসবুক পেজে আছে, মানে ফেসবুক অ্যাকাউন্টে আছে, ইভেন আমাকে নক করো, আমি এই প্ল্যাটফর্ম থেকেই বলছি, আমি সে যেখানেই হোক আমি তার জন্য সবসময়, যে পড়াশোনা করছে তার পাশে আমি সবসময় থাকবো, এবং এটাই আমার মূল মোটিভ, আমার নিজের সাকসেস, নিজের, মানে আমার সাকসেস তো আমি পেয়েছি, আমি এইটাই চেষ্টা করি যে আমার এই সাকসেসের সাথে আমি যাতে কিছু ছেলেপেলেকে তুলে নিয়ে যেতে পারি, এইটা আমার মূল উদ্যোগ, মানে মূল উদ্দেশ্য।
তা যাই হোক ভাই, অবশ্যই এসো একদিন, যে কোনো দিন আমাকে টাইম দেবে, ফোন করবে, আসো। আমি এই জিনিসটা মানে তোমার কাছ থেকে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।